নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। আপনারা যারা আমাদের এই ইউটিউবের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি মূলত নাগরিকত্বের সমস্যা নিয়ে, উদ্বাস্তুদের নাগরিকত্বের সমস্যা নিয়ে বিভিন্ন বিষয়, বিভিন্ন পার্টির দৃষ্টিভঙ্গি, উদ্বাস্তুদের স্বার্থ, সমস্যা, এগুলো নিয়েই ভিডিওগুলো করে থাকি। শেষের দিকে দুই তিনটে ভিডিও যারা শুনেছেন তারা নিজেরাই বক্তব্য থেকে বুঝে গেছেন যে এই মুহূর্তে বিষয়টি সম্পর্কে আমি নিজেও অনেকটা হতাশ এবং নিরুৎসাহিত। কারণ 2024 সালের লোকসভা নির্বাচনে একদিকে বিজেপি, অন্যদিকে ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গের পরিস্থিতি আবার একটু আলাদা। ইন্ডিয়া জোটের মধ্যেও পশ্চিমবঙ্গে তৃণমূল একদিকে, বিজেপি একদিকে, সিপিএম কংগ্রেস অন্য আরেকটা পক্ষ। ত্রিমুখী লড়াই তারা এখানে করবার চেষ্টা করছে। আমাদের আগ্রহ হারিয়ে ফেলার কারণ এই যে তিনটি পক্ষের কোনো পক্ষই শেষ পর্যন্ত উদ্বাস্তুদের নাগরিকত্বের পক্ষে একটি কথাও বলছে না। আমরা নির্বাচনের 6 মাস আগে থেকে চেষ্টা করেছিলাম যাতে অন্তত বিরোধী পক্ষের একটা অংশ, সিপিএম কংগ্রেস অন্তত, যাতে উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্ন নিয়ে একটা প্রতিশ্রুতি এবং বিষয়টা এই নির্বাচনে একটা ইস্যু হিসেবে সামনে এনে বিষয়টা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। সেমতো তারা অনেকখানি এগিয়েছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক, পার্টিগুলি আসলে সর্বভারতীয় পার্টি। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট একরকম, অন্যান্য রাজ্যে আরেক রকম। ফলে যেটা হয়, ইলেকশন পলিটিক্সে ইলেকশনের মুখে শেষ পর্যন্ত পার্টিগুলি নীতি, নৈতিকতা, উচিত অনুচিত অনেকাংশে গৌণ করে ভোটের ব্যাপারটাকেই গুরুত্ব দেয়। এক্ষেত্রেও তাই হয়েছে। ফলে আমাদের নতুন করে ইলেকশনের আগে আর কোনো বিশেষ উদ্যোগ নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা নিশ্চিতভাবে ইলেকশনের পরে পরিস্থিতি বুঝে উদ্বাস্তুদের এই যে নাগরিকত্বের প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আমরা নিশ্চিতভাবেই চেষ্টা চালাবো। এবং সেই জন্যেই এই ভিডিওগুলি মাঝে মধ্যে একটা ভিডিও কিছু কথাবার্তা আপনাদের সামনে বলছি, জাস্ট যোগাযোগটা রাখবার জন্যে। কারণ নির্বাচনের পর একটা বড়সড় আন্দোলনে আমাদের যেতে হবে। উদ্বাস্তুদের সামনে প্রকৃতপক্ষে কোনো বিকল্প নেই। কারণ অন্যান্য যে ইস্যুগুলো বিভিন্ন পলিটিক্যাল পার্টি ইলেকশনের সময় সামনে নিয়ে আসছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ ভারতীয় নাগরিকদের জন্যে।
ভারতীয় নাগরিকত্বই যদি না থাকে তাহলে তাদের কাছে এই সমস্ত ইস্যু আর কোনো গুরুত্ব থাকে না। এই জন্যেই আমাদের এই সময়কালটা আমাদের কাটাতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে এবং তুলনামূলকভাবে যেখানে যারা ক্ষমতায় আসলে সমস্যা কম হবে, আগামী দিনে কথা বলবার একটা জায়গা তৈরি হতে পারে, এরকম জায়গাতেই আমাদের সমর্থনের হাত বাড়িয়ে দিতে হবে। যদিও এটা জানতে হবে, এটা বুঝতে হবে যে তারা কিন্তু এই নির্বাচনে কেউই উদ্বাস্তুদের পক্ষে কোনো কথা বলছেন না, বলেননি। সেটা আগামী দিনের কথা ভেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি এখনো পর্যন্ত যেটুকু বুঝতে পারছি সেটা হলো, এই ধরুন কয়েকটা সংগঠন তারা আরটিআই করেছিলেন, তথ্য জানার অধিকার। এই আইন প্রয়োগ করে তারা গভর্নমেন্টের কাছে জানতে চেয়েছিলেন যে এই যে K-19 তার রুলস বেরোবার পর মানুষের নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকার উদ্বাস্তুরা পেয়েছেন, তাতে কতজন মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এটা জানতে চেয়েছিলেন। 3-4টে সংগঠন এই আরটিআই করেছিলেন, তারা সবাই জবাব পেয়েছেন। তারা লিখেছিলেন, স্বরাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট দপ্তরকেই লিখেছিলেন, যাদের এই হিসাব রাখবার কথা এবং জানাবার কথা। তারা জানিয়েছেন যে এই প্রশ্নের জবাব, পরিসংখ্যান দেওয়ার দায়িত্ব ওই দপ্তরের নয়। তারা এরকমভাবে একটা জবাব দিয়েছেন, তারা কোনো সংখ্যা জানাননি। আসলে তারা নানা কায়দায় প্রশ্নটা এড়িয়ে গেছেন। আমাদের অনুমান যে বাঙালি মানুষ K-19 এই বিধি বা রুলস বেরোবার পর এই বিধি অনুযায়ী প্রায় কেউ আবেদন করেননি। প্রায় কেউ বলছি কেন, হতে পারে 2-5 জন করলেও করতে পারেন, যেটা আমাদের কাছে খবর নেই। কিন্তু সাধারণভাবে বলা যায় যে প্রায় কেউ নাগরিকত্বের জন্য আবেদন করেননি। তাহলে কি দাঁড়ালো? বিজেপি 10 বছর ধরে এত প্রচার করে এবং সেই প্রচারে এত মানুষ তাদের পেছনে দাঁড়িয়েছে, উদ্বাস্তুরা একটা বড় অংশ বিজেপির পেছনে দাঁড়িয়েছিল। তারা আইন করলো, রুলস প্রকাশ করলো, আইন লাগু হয়ে গেল, কিন্তু কোনো উদ্বাস্তু সেই আইন এবং রুলস অনুযায়ী নাগরিকত্ব চাইছেন না বা আবেদন করেননি। তার অর্থ হলো উদ্বাস্তুরা ভাবছেন বা জানিয়ে দিয়েছেন যে তারা এই আইনে সন্তুষ্ট নয়। তারা মনে করছেন এই আইন অনুযায়ী নাগরিকত্ব হবে না। তারা মনে করছেন এই পথে উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। অর্থাৎ বিজেপি তাদের প্রতি সুবিচার করেনি, এই আবেদন না করার মধ্য দিয়েই উদ্বাস্তুরা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। বলা যায় এইটা হলো গণভোটের রেজাল্ট। কিন্তু তারপরে প্রশ্ন হলো
যে এর পরেও উদ্বাস্তুরা কি করবেন। নাগরিকত্বের প্রশ্নে আমি অন্যান্য বিষয়গুলোর কথা বলছি না, আমি নাগরিকত্বের প্রশ্নে বলছি। নাগরিকত্বের প্রশ্নে উদ্বাস্তুরা বিজেপির যে পদক্ষেপ তার প্রতি অনাস্থা প্রকাশ করেছেন, কিন্তু ভোটে কি করবেন এইটা একটা মস্ত প্রশ্ন হিসেবে আজকে উদ্বাস্তু মানুষের সামনে এসেছে। তারা কেউ খুশি নন বিজেপির এই আইন এবং রুলস অনুযায়ী, রুলসের জন্যে। তাহলে তারা বিজেপিকে ভোট দেবেন কি না, আমি প্রশ্নটা এখানে রেখে একটু এগিয়ে যাব, তারপরে এটা নিয়ে পরে আলোচনা করব যদি মনে থাকে। আমরা এরপরে বলতে পারি তৃণমূলের কথা। তৃণমূল বলছেন যে আমরা সিএএ পশ্চিমবঙ্গে কার্যকরী হতে দেব না। আরও স্পষ্ট করে বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি যতদিন আছি, আমার সরকার যতদিন আছে বা তৃণমূলের সরকার যতদিন আছে, ততদিন পশ্চিমবঙ্গে সিএএ এনআরসি কার্যকরী হবে না। এই যে মমতার শপথ, মোদির গ্যারান্টি আর মমতার শপথ, তা মমতার এই শপথ উদ্বাস্তুরা কিভাবে দেখছেন বা দেখা উচিত। মানুষের নাগরিকত্বের প্রশ্নেও একটা দীর্ঘ প্রক্রিয়া মানে দীর্ঘদিনের প্রয়োজনীয় একটা অধিকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার, বলা যায় সবথেকে গুরুত্বপূর্ণ অধিকার। সেইটা একটা দল যে কদিন ক্ষমতায় থাকবেন সে কদিন কার্যকরী করতে দেবেন না। এইটাতে কি আশ্বস্ত হওয়ার কোনো কারণ আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় টার্ম চলছে। একটা পলিটিক্যাল পার্টি সংসদীয় রাজনীতিতে কতকাল ক্ষমতায় থাকেন? হতে পারে, আমার অনুমান, এই যে টার্ম মমতা বন্দ্যোপাধ্যায় অতিক্রম করছেন এইটাই তার শেষ টার্ম। আমি কেন বলছি এই কারণে যে 2024 সালের নির্বাচনে কোনো কারণে যদি বিজেপি আবার কেন্দ্রের ক্ষমতায় যায়, যদিও আমার ধারণা 2024-এর নির্বাচন শেষে বিজেপি হয়তো কেন্দ্রের ক্ষমতা দখল করতে পারবে না, অন্তত দুটো পর্যায়ে ভোট হওয়ার পর ক্রমেই জনমত বিজেপির বিপক্ষে যাচ্ছে এবং বিজেপির নেতৃবৃন্দ ইনক্লুডিং মোদি যেসব কথা বলছেন তাতে বোঝা যাচ্ছে যে অনেকটাই ভারসাম্য হারিয়ে ফেলছেন। এটা চাপের মধ্যে পড়েই এটা ঘটছে। আমার ধারণা আরও যত এগোবে, কারণ প্রথম দিকের যে নির্বাচনগুলো হয় সেগুলো একটু শাসক পার্টি সেইভাবেই ইলেকশন কমিশনকে ম্যানেজ করে যে যেখানে শাসক পার্টির অবস্থা ভালো, যেখানে যে অঞ্চলে সেইটা আগে হোক, যাতে ওর প্রতিক্রিয়া বাকি অঞ্চলগুলোতে পড়ে। ধরুন ওয়েস্টবেঙ্গলের কথা যদি আমরা বলি, এটা সব স্টেটে একই জিনিস হয়েছে। প্রথমে উত্তরবঙ্গে হয়েছে। কেন? কারণ উত্তরবঙ্গের সবগুলো সিট গতবার বিজেপি জয়লাভ করেছিলেন, সেই জন্য ওদিক থেকে নির্বাচন শুরু করেছেন।
ভালো রেজাল্ট হলে তার প্রতিক্রিয়া দক্ষিণে আস্তে আস্তে পড়বে, তাতে কিছু সুবিধে পাবেন। কিন্তু সুন্দরবন এলাকা থেকে শুরু করলে, মেদিনীপুর থেকে শুরু করলে যখন খবর বেরোতে থাকবে বিজেপির অবস্থা ভালো না, তাহলে উত্তরে গিয়ে আরও খারাপ হয়ে যাবে। এরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই উত্তর থেকে আরম্ভ করেছে বিজেপি, সব জায়গায় তাই করেছে, সব স্টেটে এইভাবেই করেছে। তাই তাদের ভালো যে জায়গা, যে অঞ্চলটা তাদের ভালো, সেই সব অঞ্চলের খবরই যা বেরোচ্ছে সেটা বিজেপির পক্ষে আশাপ্রদ নয়। তো যে কথা বলছিলাম সেটা হলো, কেন্দ্রে যদি ধরুন, এর পরেও আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, বিজেপি যদি কেন্দ্রে 2024 সালে ক্ষমতা দখল করতে পারে, তাহলে আপনারা যে কেউ বোঝেন 2 বছর পরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে, মানে ধরুন এবারে ওরা 35 বলছে টার্গেট বিজেপি, তো কেন্দ্রের ক্ষমতায় যেতে গেলে ওদের এখানে 35 লাগবে। তা না হলে কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠতা তারা এবার পাবে না। তো 35 না হোক 25 হোক, 25 না হোক 21 হোক, আমি ক্ষমতা যদি দখল করতে পারে, যদিও আমার মনে হয় না অতটা পশ্চিমবঙ্গে পাবে, আমি ধরে নিচ্ছি যে ক্ষেত্রে বিজেপি ক্ষমতা দখল করতে যদি পারে, তাহলে এখানে যদি আধা সিট যদি পশ্চিমবঙ্গে লোকসভাতে বিজেপি জয়যুক্ত হয়, তাহলে কি আপনাদের মনে হয় 2 বছর পরে যে বিধানসভা নির্বাচনে এই তৃণমূল ক্ষমতায় থাকতে পারবে? আমার মনে হয় সেটা তাদের পক্ষে সম্ভব হবে না। সম্ভব হবে না মানে তাদের আর বলার কোনো জায়গা নেই। এই যে দুর্নীতি যা দেখছেন, আমি এটা নিয়ে ডিটেলসে যাচ্ছি না। তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে কাজ পশ্চিমবঙ্গে, তাতে 2 বছর পরে বিজেপি যদি কেন্দ্রে ক্ষমতা দখল করে, তাহলে বিজেপিকে রুখে তাদের আবার ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। আবার যদি এমন হয় যে ইন্ডিয়া জোট ক্ষমতা দখল করলো, যে জোটের প্রধান শরিক হচ্ছে কংগ্রেস, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে সিপিএমের জোট, এবং এই সম্পর্ক যদি টিকে থাকে আর ইন্ডিয়া জোট কেন্দ্রের ক্ষমতায়, এই কংগ্রেস এবং সিপিএমের এই জোটের মোকাবেলা করা তৃণমূলের পক্ষে 2 বছর পরের বিধানসভা নির্বাচনে সম্ভব হবে না। ফলে বিজেপি কেন্দ্রে ক্ষমতা দখল করলেও আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকছেন না। ইন্ডিয়া জোট ক্ষমতায় দখল করতে পারলেও 2024 সালের নির্বাচনে দিল্লিতে, পশ্চিমবঙ্গে তার ক্ষমতায় থাকা মুশকিল হয়ে যাবে ত্রিমুখী এই লড়াইয়ের চাপে। তাহলে আমরা এটা ধরে নিতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন তার অর্থ হলো, ওই যে বলছেন আমি থাকতে সিএ এনআরসি হতে দেব না, তার মানে তার মেয়াদ আর 2 বছর। তাহলে তিনি যদি খুব আন্তরিক হন, খুব ক্ষমতাবান হন, সফল হন, তাহলে আর 2 বছর উদ্বাস্তুদের বিপদ তিনি আটকে রাখতে পারেন, মানে সিএএ এনআরসি কার্যকরী হতে আটকে দিতে পারেন। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হলো যে, আপনারা কি কেউ মনে করেন, যারা আমার এই ভিডিও শুনছেন, যে তৃণমূল কংগ্রেস বা পরবর্তীকালে যদি এনআরসি করার ঘোষণা কেন্দ্রীয় সরকার করে, সেগুলো আটকাতে পারে? আমি এনআরসিতে যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি কায়ের প্রশ্ন। কায়ের প্রশ্ন কি লাগু হয়ে যায়নি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের উদ্বাস্তুরা যদি এখন মনে করেন, 10 জন, 20 জন, 25 জন, 100 জন লোকও যদি মনে করেন তারা আবেদন করবেন, তৃণমূল আটকাতে পারে? পারে না। তার মানে কি তিনি আটকাবেন, এর মানেটা কি?
কা তো লাগু হয়ে গেছে, পশ্চিমবঙ্গেও লাগু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে উদ্বাস্তুরা সেটা সদ্ব্যবহার করবেন কি করবেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা নেই, এটা কোনো পার্টির কোনো ভূমিকা নেই। আইন তৈরি হয়ে গেছে, আইন কার্যকরী হয়ে গেছে, যাদের প্রয়োজন তারা সেটাকে ব্যবহার করবেন কিনা প্রশ্ন এইটাই। ফলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করে বলছেন যে আমি থাকতে কা লাগু হতে দেব না, এইটার মানেটা কি? এইটার মানেটা একটু হিসেব করে দেখুন। এর মানে হলো তারা মুসলমানদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে আপনাদের ভয় নেই, মুসলমান ভাইদের ভয় নেই, এখানে কা এনআরসি লাগু হবে না। কিন্তু আমি বলি যে কা লাগু হলো কি না হলো, এনআরসি লাগু হলো কি না হলো, তাতে এখানকার মুসলমানদের কি যায় আসে? মুসলমানরা কি দেশের বাইরে থেকে এখানে এসেছেন? বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমানরা কি এসেছেন দলে দলে কাতারে কাতারে যে তাদের নাগরিকত্ব প্রয়োজন? তারা কি দলে দলে কাতারে কাতারে এসেছেন যে এনআরসি হলে তারা সব বেনাগরিক হয়ে যাবেন কারণ তারা এদেশের নাগরিক নন? তা তো নয়, তারা তো এখানকারই নাগরিক। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের যখন বলছেন তখন কেন বলছেন, আর মুসলমানরাই বা এটা শুনছেন কেন? আপনারা কি 19 সালে মুসলমানদের আন্দোলন দেখেছেন? 19 সালে মুসলমানদের আন্দোলন কেন হয়েছিল? কারণ মুসলমানরা ভয় পেয়েছিলেন, অহেতুক ভয় পেয়েছিলেন। আমাদের সংগঠন আমরা তখনও মুসলমানদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি এটা করছেন মেরুকরণের স্বার্থে, আসলে আপনাদের এইখানে কোনো লাভ ক্ষতির প্রশ্ন নেই। কিন্তু তখন তারা সেটা শোনেননি কেন? কারণ আপনাদের মনে থাকতে পারে যেভাবে অমিত শাহ এসে বলতেন যে ঘুষপেটিয়া হচ্ছেন মুসলমানরা, 3 কোটি মুসলমান ঘুষপেটিয়া এখানে আছেন এবং তাদের এখান থেকে এনআরসি করে ধরে ধরে এই দেশ থেকে বহিষ্কার করবেন। এখন একটা দেশের, ভারতের মতো এত বড় একটা দেশের প্রধানমন্ত্রীর পরে সবথেকে শক্তিশালী মন্ত্রী হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং পার্টিতেও তাই, বিজেপি পার্টিতে। তিনি এইসব কথা বললে স্বাভাবিক কারণেই মুসলমানদের মনে একটা ভয় সৃষ্টি হয়েছিল। যে কারণেই শাহিনবাগ, যে কারণেই পার্কসের কাছে এই আন্দোলন, সেই কারণেই রাজ্যব্যাপী আন্দোলন হয়েছিল, নানান রকমের হিংসাত্মক ঘটনাও ঘটেছিল। গোটা দেশ জুড়ে মুসলমানরা আন্দোলনে নেমেছিলেন, হিন্দুরাও তার পাশে অনেকে দাঁড়িয়েছিলেন। কিন্তু আমার মনে হয় এতদিনে মুসলমান ভাইয়েরা বুঝে গেছেন যে এইটা থেকে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এইটা আসলে উদ্বাস্তু মানুষের বিষয়। ভালো হলে উদ্বাস্তু মানুষের ভালো হবে, আর যদি বিজেপি ধাপ্পা দিয়ে থাকে তাহলে উদ্বাস্তু মানুষেরা প্রতারিত হবেন, তারা শেষ পর্যন্ত নাগরিকত্ব পাবেন না। মুসলমান ভাইরা চান, বিভিন্ন জায়গাতে গিয়ে কথা বলেছি, সভাতেও কথা বলেছি, সভাতে বক্তৃতা করেও মুসলমান ভাইয়েরা বলেছেন যে তারা চান পূর্ববঙ্গ থেকে যে সমস্ত উদ্বাস্তু ভাইয়েরা এসেছেন, হিন্দু উদ্বাস্তুরা এসেছেন, তাদের গভর্নমেন্ট নাগরিকত্ব দিক। এবং তারা দেখবেন আমরা খুব রিসেন্টলি এই কা-19 রুলস বেরোবার পরে একটা বুকলেট করেছি, সেখানে কভার পেজে আমরা একটা ছবি দিয়েছি। 4-5 হাজার লোকের মিছিল হয়েছিল কলকাতায়, অর্ধেকের বেশি
মুসলমান মানুষেরা অংশগ্রহণ করেছিলেন যে হিন্দু দুবাস্তু ভাইদের ভারতের নাগরিকত্ব দিতে হবে। এইটাই হচ্ছে মুসলমানদের সেন্টিমেন্ট। মুসলমানরা একটা সময়ে এই অপপ্রচারে তারা বিভ্রান্ত হয়েছিলেন, ভীত হয়েছিলেন। আরও কতকগুলো ঘটনা ঘটেছিল। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়েও পুলিশ যেভাবে অত্যাচার করেছিল, নানান রকম ঘটনাতে অনেকটা অ্যারেস্ট করেছিলেন। এসব কারণে তারা সাময়িকভাবে তাদের এই ভয়টা হয়েছিল, তারা আন্দোলনে নেমেছিলেন। এটা তো একটা দিক, কিন্তু আমার মনে হয় আজও মমতা বন্দ্যোপাধ্যায় সেই শাহিনবাগকেই মনে রেখেছেন। তিনি ভাবছেন যে মুসলমানদের এই কথা বলে আশ্বস্ত করতে পারলে বোধহয় ভোটের বাক্স ভর্তি হয়ে যাবে। ফলে আসলে এই ক্ষেত্রে ওই যে শব্দটা আছে না, যে তোষণ, আসলে এইটা একটা তোষণের নমুনা। মানে তোষণের কথা আমরা যে দল পছন্দ করি না সেই বিজেপি বলছেন বলে সেটাকে খারিজ করে দিতে হবে তা কিন্তু নয়। এইটার মধ্যে সত্যতা আছে, তারা এই কারণেই এটা বলছেন। আসলে কোনো কারণ নেই যে মুসলমানরা লাগু হতে দেব না এই কথা বললে ভোটের বাক্সে তার প্রতিফলন হবে, মুসলমানরা এককাট্টা হয়ে ভোট দেবেন, এরকম অবস্থা নেই। আসলে এই যে এখন আমি এই যে ভিডিওটা করছি, এটা করার চিন্তা করলাম আজকে সকালবেলায় একটা টেলিফোন পাওয়ার পর। একজন মুসলমান মহিলা, গৃহবধূ, আমাদের ছোট বোনের মতো, তিনি সাহিত্য আন্দোলন করেন। আমার আলাপ সেই সাহিত্য আন্দোলনে একবার বা দুবার তারা আমাকে ইনভাইট করেছিলেন, সেখানে আমার আলাপ হয়। তো তিনি আজকে সকালে টেলিফোন করেছিলেন, টেলিফোন করে বলছিলেন যে ওই যে একজন বিখ্যাত মুসলিমকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে, তা তিনি বলছেন নানান কথা নানান জনে বলছেন, আমি বুঝতে পারছি না, দাদা একটু বলুন যে ওই মুসলমান ভদ্রলোক ওদের পাকিস্তান না কোন জায়গা থেকে এসেছেন, গায়ক বা এরকম কি একজন, আমিও দেখেছি কাগজ, আমার ঠিক মনে নেই, নামটাও মনে নেই, স্বামী নাকি এরকম কি একটা নাম, যাই হোক। তো তিনি কি করে নাগরিকত্ব পেলেন? K-19 তো বলেছে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হবে, বাইরে থেকে আসলে মুসলমানরা নাগরিকত্ব পাবেন না। আসলে এই প্রচারটা মুসলিম সমাজের মধ্যে তো বিজেপি করেনি। এই যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের প্রশ্ন, K-19 হওয়ার জন্যে মুসলমানদের এদেশে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে, এই প্রচার বিজেপি বিরোধীরাই করেছেন। এবং এই প্রচার সর্বৈব মিথ্যে কথা। এবং এইটা করেছেন কেন? এই জায়গাতে কিন্তু ওই যে তোষণ শব্দটা বলেছিলেন সেটা কিন্তু আসলে এই সব ক্ষেত্রেই কার্যকরী হয়। মুসলমানদের আশ্বস্ত করার জন্যে, মুসলমানদের খুশি করার জন্যে তারা এটা করেছেন। কিন্তু আসলে তো K-19 একটা দিনের জন্যেও কোনো মুসলমানকে, কোনো দেশ থেকে আসা মুসলমানকে ভারতের নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করেনি, অতীতেও করেনি, এখনও করছে না, ভবিষ্যতেও করবে না। তো আমি তাকে বললাম যে আইনে তো এরকম কিছু নেই, এইটা একটা প্রচার হয়েছে এবং সেখানে মুসলমানরা বিভ্রান্ত হয়েছেন। এবং এইটা আমি যত জায়গায় কথা বলেছি, একসময় আমার বিরুদ্ধে মিটিংয়ের মধ্যেই যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন আমাদেরই খুব কাছের মানুষ কামরুজ্জামান সাহেব, আমাদের ছোট ভাইয়ের মতো। তার সাথেও পরে কথা হয়েছে, তারাও এটা বুঝেছেন যে K-19 মুসলিমদের বিষয় নয়। এইটা এখানকার যারা হিন্দু, ভারতীয় ভূমিপুত্র হিন্দু, তাদেরও বিষয় নয়। এটা হচ্ছে 3টে দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখদের প্রশ্ন।
তাদের নাগরিকত্ব দেবার কথা বলে বিজেপি ভোট নিচ্ছে, কিন্তু আসলে এই আইনে তাদের নাগরিকত্ব হবে না। বিজেপিকে এই জায়গাতে সমালোচনা করার প্রয়োজন ছিল যে এই আইনে উদ্বাস্তুদের প্রতারিত করা হচ্ছে, এই আইনে উদ্বাস্তুদের নাগরিকত্ব হয় না এই কারণে। এবং সেই কথা জেপিসি রিপোর্টে মোদি গভর্নমেন্ট নিজেই বলেছে যে এই আইনে উদ্বাস্তুদের নাগরিকত্ব হবে না। যাই হোক, এটা হচ্ছে একটা দিক। তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু আসলে এটা উদ্বাস্তুদের প্রশ্ন নয়, মুসলিমদের জন্যেই তারা এইটা বলছেন, কা লাগু হতে দেব না, এনআরসি করতে দেব না। এনআরসিটা কি? এনআরসি হচ্ছে নাগরিক পঞ্জি তৈরি হবে এবং একটা জাতীয় পরিচয়পত্র দেবে। আমার মনে হয় আমাদের দেশের সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল যদি ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করেন, যারা ভারতে স্থায়ীভাবে বসবাস করেন, এখানকার ভূমিপুত্র, এখানকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এবং যারা বিদেশ থেকে ভারতে এসেছেন সেই সব বহিরাগত, যারা এখানে স্থায়ী হয়েছেন, যারা এখানে ভোটার তালিকায় নাম উঠেছে, আধার কার্ড পেয়েছেন, রেশন কার্ড পেয়েছেন, অন্যান্য নাগরিক অধিকার পান, এই প্রত্যেককে যদি গভর্নমেন্ট এবং সমস্ত পলিটিক্যাল পার্টি আশ্বস্ত করেন যে সবার নাম এনআরসি তালিকায় উঠবে, প্রত্যেকে জাতীয় পরিচয়পত্র পাবেন, তাতে বলুন তো একটি মানুষও আছেন যারা ভারতে এনআরসি করলে তার বিরোধিতা করবেন? আমি মনে করি একজন মানুষও বিরোধিতা করবেন না, বরং খুশি হবেন। আপনারা এটা জেনে নিন, আমি বলছি, আমার কাছ থেকে শুনে এটা জানুন, তারপরে আপনাদের যাদের মনে হবে তারা যাচাই করুন। আসামের মুসলমানরা এনআরসি চান, তারা এনআরসির জন্য আন্দোলন করেছেন, মিটিং করছেন, তারা চান আসামে এনআরসিটা হোক। কেন? তার কারণ হলো আসামে মুসলমানদের বলা হয় বাংলাদেশি, এইটে তাদের কাছে অত্যন্ত অসম্মানজনক মনে হয় এবং এই কথা তাদের বিভিন্ন জায়গায় শুনতে হয়, যে কারণে তারা চাইছিলেন যে এনআরসি হোক, তারা জাতীয় পরিচয়পত্র পেয়ে যান, যাতে আর তাদের বিদেশি বলে এই যে অপবাদ সেইটে আর শুনতে না হয়। এবং এইটা হলো ঘটনা। এখানে আমাদের প্রত্যেকটা লোককে একটা কাজের জন্য, সরকারি কাজের জন্যে অফিসে যখন যেতে হয় ব্যাগ ভর্তি কাগজ নিয়ে যেতে হয়, খুঁজে পাওয়া যায় না কোন কাগজটা কোথায় আছে। কোথায় যদি আমি ভোটার কার্ড পেলাম তো আধার কার্ড খুঁজে পাওয়া যায় না, আধার কার্ড পেলাম তো রেশন কার্ড খুঁজে পাওয়া যায় না। সমস্ত জিনিসপত্র নিয়ে আমাকে দেখাতে হবে একটার পরে একটা। আমার প্রাইমারি স্কুলের সার্টিফিকেট, আমার স্কুল পাশের সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট ইত্যাদি। মানে আমার এই দেশের নাগরিকত্ব প্রমাণের জন্যে এত সব নিয়ে ছোটাছুটি করতে হয়। জাতীয় পরিচয়পত্র যদি হয়ে যায়, এনআরসির পরে জাতীয় পরিচয়পত্র হয়ে গেলে ওই একটা ডকুমেন্টই যথেষ্ট, সমস্ত ক্ষেত্রে সেটা থাকলেই চলবে। ফলে কে চাইবেন না? এটা সবাই চাইবেন। কিন্তু সমস্যা হচ্ছে বিজেপি যেটা করেছে সেটা হলো কাকে জাতীয় পরিচয়পত্র দেব, কার নাম এনআরসি তালিকায় আসবে, কার নাম আসবে না, তার জন্য ডকুমেন্ট দেখাতে হবে। এবং সেই ডকুমেন্ট হচ্ছে 50, 60, 70, 80 বছরের পুরনো ডকুমেন্ট। আসলে এই পদ্ধতির জন্যেই এনআরসির সমস্যাটা এসেছে। ফলে আমরা যদি দাবি করি, যে দাবি আমরা করেছি এই পর্যন্ত, এবং যাতে কংগ্রেস এবং সিপিএমও, স্টেটের কথা বলছি, পশ্চিমবঙ্গের,
আমাদের সাথে আলোচনায় রাজি হয়েছেন, সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেছেন, তাদের গণসংগঠনকে নিয়ে মৌলালী যুব কেন্দ্রে কনভেনশন করে তারা শিক্ষিত করার চেষ্টা করেছেন তাদের কর্মীদের, যে ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করেন বা একটা কাট অফ ডেট 2020, 2022, 2023 এরকম কিছু একটা, তার আগে ভারতে বসবাস করার কোনো একটা কাগজ দেখাতে পারলে তিনি ভারতবর্ষের নাগরিক এবং তার নাম এনআরসিতে উঠবে। তা এই যে তারা ভারতবর্ষের নাগরিক, এই মর্মে একটা আইন যদি তৈরি হয়, তারপরে যদি এনআরসি হয়, কোনো সমস্যা নেই, একজনের নাম এনআরসি তালিকা থেকে বাদ যাবে না। এবং এই কারণেই আজকে লক্ষ্য করবেন, এনআরসি করবার জন্য বলেছে 14A ধারা, নাগরিকত্ব আইনের 14A ধারা। কোনো পলিটিক্যাল পার্টি 14A ধারা বাতিল করতে হবে এই দাবি তুলছে না। কেন তুলছে না? তুলছে না কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি মনে করে এনআরসিটা প্রয়োজন। একটা জাতীয় পরিচয়পত্র দেশের মানুষের জন্য প্রয়োজন, যে কারণে আইন পরিবর্তন করার কথা বলছে না। আসলে সমস্যা হচ্ছে বিজেপি যে পদ্ধতিতে এটা করতে গেছে, এইটাই হচ্ছে সমস্যা। কবে তৈরি হয়েছিল 14A ধারা? 14A ধারা তৈরি হয়েছে 2003 সালে, আর আজকে কত? 2024। আজকে 21 বছর পরে এনআরসি বাতিল করার বা এনআরসি বাতিল করার কথা বলছেন কেন? সত্যি এনআরসি বিরোধী হলে 21 বছর অপেক্ষা করতে হলো কেন? এর মধ্যে তো কখনো তারা বলেননি, বা 21 বছর না হলে 18 বছর, 2019 সাল থেকে কথা বলছেন, 16 বছর তারা এই কথা বলেননি কেন? বিষয়গুলো ভাবতে হবে এবং বুঝতে হবে। এবং আপনারা জানেন, যখন 2003 সালের আইন, এই বিল লোকসভায় যখন প্লেস হয়েছিল, তখন দুজন সাংসদ, একজন কংগ্রেসের বিরোধী দলের নেতা ছিলেন মনমোহন সিং এবং শঙ্কর রায়চৌধুরী, যিনি আমাদের ভারতবর্ষের একসময় সেনাপতি ছিলেন, সৈন্যবাহিনীর সেনাপতি ছিলেন, তিনি এখান থেকে নির্দল সদস্য হয়ে রাজ্যসভায় গেছিলেন। এই দুজন, শঙ্কর রায়চৌধুরী এবং মনমোহন সিং, তারা একটা সংশোধনী এনেছিলেন যে বাংলাদেশের হিন্দুদের জন্যে, হিন্দু বলেননি, বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের জন্যে একটা বিশেষ ব্যবস্থা থাকুক যাতে তারা নাগরিকত্ব পান, এটা বলেছিলেন। কিন্তু 14A ধারা এনআরসি করার আইনের বিরুদ্ধে একটি দল একটি কথাও বলেননি তার বিরুদ্ধে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, যা যা দল সেখানে ছিল, আর বিজেপি তো সেটা বিলটা এনেছে। তাহলে 14A ধারা এইভাবে পাশ হলো, মানে এনআরসি করার আইন। আজকে এসে এইসব পলিটিক্যাল পার্টি এটা বলছেন কেন? এইটা আসলে ভোট পাওয়ার কৌশল ছাড়া আর কিছুই নয়। একটা অংশ ভাওতা দিয়ে হিন্দুদের ভোট পাওয়ার চেষ্টা করছেন, আর বিরোধীরা ভাওতা দিয়ে অন্য আরেকটা অংশকে আশ্বস্ত করে ভোট পাওয়ার চেষ্টা করছেন, যেখানে দুই পক্ষের মধ্যে এই প্রশ্নে কোনো সত্য নেই, কোনো সত্য নেই, কোনো পক্ষে কোনো সত্য নেই। সিপিআইএম কি বলছে, কংগ্রেস কি বলছেন, কি বলেছে তাদের ইশতেহারে? আমি এসব ইশতেহারের কথাই বলছি। তাদের ইশতেহারে বলেছে K-19 বাতিল করতে হবে। K-19 বলেননি, কা বাতিল করতে হবে। হয়ে যাক বাতিল, সব আইন বাতিল হয়ে যাক। এই যে বিজেপি যে আইন করেছে নাগরিকত্ব, সে 2003 হোক আর K-19 হোক, সব আইন বাতিল হয়ে যাক, যেটা কংগ্রেস বলেছে। এবং সিপিএম, কংগ্রেসের ইশতেহার আমি দেখিনি, সিপিএমের ইশতেহারে যা বলেছে, তো সব আইন বাতিল হয়ে গেলে
উদ্বাস্তুদের নাগরিকত্ব হবে? উদ্বাস্তুরা নাগরিক হয়ে যাবেন? আমি আইনের কথা বলছি। আমরা বিভিন্নভাবে ভোটার কার্ডে নাম উঠেছে, রেশন কার্ড পেয়েছি, বা আমরা আধার কার্ড পেয়েছি, কন্যাশ্রী পাচ্ছি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাচ্ছি। কিন্তু আইনে যে কথা বলা আছে, সংবিধানে যে কথা বলা আছে, সেটা কি কন্যাশ্রী পেলে পাল্টে যাবে? কত বছর আগে যাদের ডিঅ্যাক্টিভেট করার জন্যে চিঠি এসেছিল আধার কার্ডের, তারা কত বছর আগে আধার কার্ড পেয়েছেন? যবে আধার কার্ড ইস্যু হয়েছে তখন পেয়েছেন। এত বছর পরে আজকে ডিঅ্যাক্টিভেট করার চিঠি এলো কেন? ইলেকশনের আগে না হলে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যে তৎপরতার সাথে এইটাকে ধামাচাপা দিয়েছে, আমি বলছি এটা সমাধান করেছে বলছি না, যে তৎপরতায় ধামাচাপা দিয়েছে, এইটাও হতো না। ফলে এই কার্ডগুলো ভোটার তালিকায় নাম ওঠা, এটা নাম ওঠাটাই শেষ কথা নয়। শেষ কথা হলো দেশের সংবিধান এবং আইন। নাম আমার উঠেছে, খুব ভালো কথা। যাদের নাম উঠেছে তাদের নাগরিকত্ব পাওয়া উচিত। কিন্তু নাগরিকত্ব পাওয়া উচিত কেন বলছি? কারণ নাগরিকত্ব আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী আমার নাম ভোটার তালিকায় ওঠেনি। যে কারণে দেখবেন জেপিসিতে বলেছে যে যারা বিভিন্ন রকম অসৎ উপায়ে বেআইনিভাবে নাম ভোটার তালিকায় তুলেছেন, আধার কার্ড পেয়েছেন, রেশন কার্ড পেয়েছেন, সেইটা নিয়ে বিচার করার জন্য কোর্ট আছে, ট্রাইব্যুনাল আছে। একথা কেন বলছে? কারণ সঠিকভাবে আইন অনুযায়ী যদি এটা না হয়ে থাকে, তাহলে এটার বিরুদ্ধে অভিযোগ হলে যে কোনো সময় এটা বাতিল হতে পারে। কেন এই অবস্থার মধ্যে উদ্বাস্তু মানুষেরা বসবাস করবেন? ফলে সবাই যখন চাইছেন তারা ভারতবর্ষের নাগরিক, সবাই যখন একথা বলছেন, তাহলে আইনটা পরিবর্তন করে তাদের এই যে অধিকার তারা পান, সমস্ত নাগরিক অধিকার পান, ভারতবর্ষের এই যে তাদের বসবাস, এই বসবাস এবং অধিকারকে আইনশুদ্ধ করা হোক। ফলে আমি বলছি যে কোনো পলিটিক্যাল পার্টি এই প্রশ্নে উদ্বাস্তুদের সঠিক কথা বলছেন না। কেন বলছেন না? বলবার জন্য তৈরি হয়েছিলেন সিপিএম পার্টি, এবং আমার মনে হয় আগামী দিনেও তারা একটা জায়গায় যাবেন। কংগ্রেস পার্টিও তৈরি হয়েছিলেন। তারা এই যে এখান থেকে পিছিয়ে গেলেন ইলেকশনের ঠিক মুখে, এটা আমি অন্তত যতটা দোষ দেব সিপিএম কংগ্রেসকে, তার থেকে বেশি দোষ দেব উদ্বাস্তুদের। দেখুন, উদ্বাস্তু ভাইদের আমি বলছি, এইটা ভোটের রাজনীতি, সংসদীয় রাজনীতি। যত কথাই বলেন, আমার মতো অবস্থা হবে সুজন চক্রবর্তীর, আমার মতো অবস্থা হবে অধীর চৌধুরীর, যদি তিনি এমপি না থাকেন। আমার মতো নয়, আমার থেকে খারাপ অবস্থা হবে। আমি এদের সবার সাথে কথা বলে বুঝেছি যে আমি যেটুকু বলতে পারি, একজন এমপি না হয়েও, একজন পঞ্চায়েতের সদস্য না হয়েও, তারা এইটুকু বলার ক্ষমতা, যোগ্যতা তাদের আছে কি না, এইটা আমি বলবো না, সেটা আপনারা বুঝবেন। ফলে তাকে এমপি থাকতে হবে। একটা পার্টির 10-20টা এমপি যদি না থাকেন, তারা যদি ক্ষমতায় যেতে না পারেন, তাহলে কিন্তু এর কোনো মূল্য থাকবে না। কিন্তু আপনারা উদ্বাস্তু ভাইয়েরা কী করছেন? উদ্বাস্তু ভাইয়েরা ঘরে বসে থেকে ভাবছেন সিপিএম কংগ্রেস আপনার সমস্যা মিটিয়ে দিক। কেন কেন করবেন? ভোটের রাজনীতিতে একদিকে তারা ভোট পাবেন, আপনি ঘরে বসে থাকবেন, আপনার সর্বনাশ যারা করছে বিজেপিকে ভোট দেবেন, আর আপনার সমস্যা মিটিয়ে দেবে কংগ্রেস সিপিএম। হয় আপনি করবেন? আপনি ভোটের ব্যাপার না, আপনারও তো কিছু কিছু অধিকার আছে পাড়ায় যখন বসবাস করেন। আমি কি বললাম বুঝলেন নিশ্চয়ই? ফলে আপনাকে তো ওটা দেখতে হবে। ফলে একটি লোক, আমরা যখন ডাকছি কি আমাদের এই পদযাত্রা, কি আমাদের কনভেনশন, আমরা মাত্র কয়েকটি লোক,
এগুলো এই সমস্ত রাজনৈতিক দল দেখছে না? তারা প্রেস কনফারেন্স করে ঘোষণা করলেন, প্রতিক্রিয়া কি উদ্বাস্তুদের মধ্যে? উদ্বাস্তুরা তাকে সমর্থন করে হাত উঁচু করে বললেন যে হ্যাঁ, আমরা এটাকে আপনাকে সমর্থন করছি, আপনি একটা সঠিক পদক্ষেপ নিয়েছেন। যদি এরকম করে 1000 হাত উঠত, তাহলে আরও খানিকটা এগিয়ে গিয়ে তারা এই কথা বলতে পারতেন। কিন্তু আপনারা তো তা পারেননি। সংসদীয় রাজনীতিতে ঘরে বসে থেকে ভগবানের কাছে, আল্লাহর কাছে মোনাজাত করবেন, এভাবে হবে না। এবং সেই জন্যই হয়নি। না হলে আমি বলছি, আমরা ডাক দিলে যদি 1000-2000 লোক আপনারা এসে যেতেন, তাহলে এই নির্বাচনে কংগ্রেস, সিপিএম তাদের ইশতেহারে জল করত যে আমরা ক্ষমতায় গেলে একটা নতুন আইন এনে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব। আপনারা ঘরে বসে থেকে ভাবছেন আমার সমস্যার সমাধান হয়ে যাবে। ফলে আমি যতটা না দোষ, আমি নিশ্চয়ই প্রশংসা করছিলাম সিপিএম এবং কংগ্রেসকে। আমরা অন্তত চেয়েছিলাম যে ভোটের ব্যাপারটা বাদ দিয়েও অন্তত একটা নীতি নৈতিকতার প্রশ্নে তারা একটা সঠিক কথা বলুক। এত মানুষের এত দূর অবস্থা, এত কঠিন অবস্থার মধ্যে তারা আছে, এতটা দুশ্চিন্তার মধ্যে আছেন, তারা অন্তত এই কথাটা বলুক। কিন্তু তারা সেটা বলেননি। কিন্তু আমি তা সত্ত্বেও বলছি যে তারা বলতেন যদি আপনারা রাস্তায় বেরোতেন। ফলে আগামী দিনেও ইন্ডিয়া জোট ক্ষমতায় যদি আসে, তাহলেও আপনাকে রাস্তায় নামতে হবে, তার কাছে যেতে হবে, রাস্তায় নেমে তার দৃষ্টি আকর্ষণ করতে হবে। আর যদি বিজেপিও যায়, বিরোধী দল হিসেবে বিজেপি কিছু করবে না, কারণ বিজেপি সর্বনাশ করবে, কিছু করবে না নয়, বিজেপি সর্বনাশ করবে। ক্ষমতায় যদি আসে মানে এটা আমার কাছে হচ্ছে দৈবাত যদি আসে, তাহলে দেখবেন যে পরিস্থিতিটা কি দাঁড়ায়। এবং সেক্ষেত্রেও আপনাকে এই বিরোধীদের কাছে যেতে হবে, এবং বিরোধীরাও আপনাকে গুরুত্ব দেবে যদি আপনি রাস্তায় নামেন। ফলে আপনারা তৈরি হন। ইলেকশনের মধ্যে আর এই কয়দিনের মধ্যে আমাদের পক্ষে আর রাস্তায় নেওয়া অন্তত সম্ভব নয়। তবুও ইলেকশনে আমি বলবো যে বিজেপিকে হারাবার জন্য যা দরকার তাই করুন, এবং তারপরে ইন্ডিয়া জোট আসলে আপনাকে ভালোবেসে আপনার করে দেবে, আমি তা বলছি না। বা বিজেপি আসলেও তার বিরুদ্ধে লড়াই না করে আপনার সমস্যা মিটবে, সে কথা আমরা বলছি। লড়াই আপনাকে করতে হবে। কিন্তু আমার ধারণা বিরোধী জোট ক্ষমতায় আসলে লড়াইটা তুলনামূলকভাবে সহজ হবে। আপনাদের কাছে তাই অত্যন্ত সুচিন্তিতভাবে আমি উদ্বাস্তু মানুষের কথা বলছি, আপনারা সিদ্ধান্ত নিন। আপনাদের অনেক ধন্যবাদ। নমস্কার।